হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে 1991 সালের পরবর্তী 5 ইয়ার্স প্ল্যানিং টপিকটা শেষ করে ফেলেছি। আজকের ক্লাসে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে নীতি আয়োগ। তো চলো আমরা বুঝি যে আমাদের রোড ম্যাপটাকে একটু বুঝি। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন পড়লাম, তারপর পড়েছি আমরা ভারতে ইকোনমিক প্ল্যানিংয়ের ইতিহাস এবং তার বিবর্তন পড়লাম। তারপর পড়েছি 1991 সালের মানে আগ পর্যন্ত ইকোনমিক প্ল্যানিং বা 5 ইয়ার্স প্ল্যান কেমন ছিল। তারপর চতুর্থ টপিক ছিল আমাদের 1991 সালের পরে 5 ইয়ার্স প্ল্যান পড়েছি আমরা, ঠিক আছে। তো এই 5 ইয়ার্স প্ল্যানিং সিস্টেমের কিছুটা প্রবলেম ছিল। কীরকম, আমরা আগে অ্যাচিভমেন্টটাই দেখি। আমরা যেমন আগের ক্লাসে আমরা আলোচনা করেছি অ্যাচিভমেন্ট নিয়ে, যে যথেষ্ট ভালো কিন্তু অ্যাচিভমেন্ট দেখা গেছে, তাই না? পরপর রেকর্ড ব্রেকিং মানে দেখা যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে যে 1912 সালের পরবর্তীতে ইকোনমিকে ডেভেলপ মানে কি গ্রোথ কিছুটা কম আসে। গ্রোথ হচ্ছিল 6.9, 6.8, 6.5% এরকম করে ইকোনমিক গ্রোথটা আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু কিছু লিমিটেশনসও ছিল, ক্রিটিসিজমও ছিল, যেমন কি মানে পভার্টি এলিমিনেট করতেই পারেনি। বিলো পভার্টি লেভেলে মানুষ এখনও ইন্ডিয়াতে প্রচুর লোক আছে যারা কিনা বিপিএল। আচ্ছা, সেকেন্ডলি জেন্ডার ইনইকুয়ালিটি আনতে পারেনি 100%ভাবেই। তারপর ইনকাম ইনইকুয়ালিটি রয়েই গেছে, কারো ইনকাম বিরাট বেশি, কারো ইনকাম খুব কম। ল্যান্ড রিফর্ম এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, মডার্নাইজেশন করা হয়নি। আমরা ল্যান্ড রিফর্ম পড়েছি চ্যাপ্টারটা। তো মোট কথা প্রবলেম বার করা তো প্রচুর প্রবলেম বার হবে। এতগুলো চ্যাপ্টার পড়েছি, কোন কোন সেক্টর মানে কি আমাদের মাথায় এখন অনেক কিছু চলছে এখন, যেহেতু অনেকটা কমপ্লিট করেই ফেলেছি। তো এর জন্য আমরা ধরতে পারছি যে কী কী ক্রিটিসিজম বার করা যায়, ঠিক আছে। তো এই সব কিছু ক্রিটিসিজম বা লিমিটেশনসকে ওভারকাম করার জন্য বিজেপি গভর্নমেন্ট 2015 সালে নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নামে একটা সংস্থা তৈরি করে, যেটা কিনা ফার্স্ট জানুয়ারি 2015 সালে মানে কি শুরু হয়। যদিও 2014 সাল থেকে কিন্তু মানে প্ল্যানটা মানে কি প্ল্যান ছিল যে হ্যাঁ একটা মানে এটাকে ন্যাশনাল মানে 5 ইয়ার্স প্ল্যানটাকে চেঞ্জ করে দেওয়া হোক। ন্যাশনাল প্ল্যানিং কমিশন এর মতোই এটা একটা নন কনস্টিটিউশনাল, নন স্ট্যাটুটরি বডি, ঠিক আছে। এর একটা থিঙ্ক ট্যাঙ্ক। এদের হচ্ছে কাজ রিকমেন্ডেশন দেওয়া, কি কাজ করা উচিত, কি কাজ করা নেই। জরুরি নেই সেই রিকমেন্ডেশনটাকে মানতেই হবে। এটা গেল ইন্ট্রোডাকশন নীতি আয়োগের। এবার আসি আমরা কম্পোজিশন। আচ্ছা, প্রাইম মিনিস্টার এই নীতি আয়োগের চেয়ারপারসন হন, মানে ডিরেক্টর বলা যেতে পারে। সেকেন্ডলি ভাইস প্রেসিডেন্ট হবে মানে প্রাইম মিনিস্টারেরই নমিনেটেড পারসন, ঠিক আছে। তারপর একজন সিইও থাকবে, চিফ এক্সিকিউটিভ অফিসার থাকবে। এটা হচ্ছে অ্যাপয়েন্ট করবে প্রাইম মিনিস্টারই অ্যাপয়েন্ট করবে। একটা ফিক্সড টেনিওর থাকবে একটা তার, ঠিক আছে। 4জন ফুল টাইম মেম্বার থাকবে, প্রাইম মিনিস্টার নিজে অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন। তার সঙ্গে 2জন পার্ট টাইম মেম্বার থাকবেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে ম্যাক্সিমাম 4জন থাকবেন হচ্ছে কি কাউন্সিল অফ মিনিস্টার্সের নমিনেটেড পার্সন থাকবে, প্রাইম মিনিস্টারের নমিনেটেড পার্সন থাকবে। সঙ্গে স্পেশাল যারা ইনভাইটিস বা নমিনেটেড পার্সন হয় মানে প্রাইম মিনিস্টারের দ্বারা, ইনারা হচ্ছেন এক্সপার্টস, স্পেশালিস্ট, তারপরে প্র্যাকটিশনার্স অথবা ডোমেইন নলেজ আছে এরকম লোকও থাকবে সেখানে। সেক্রেটারিয়েট থাকবে সেখানে, ডিমড ইজ নেসেসারি। হ্যাঁ, মানে বিভিন্ন আইএএস অফিসারদের মধ্যে যারা আছে, বা সেই পার্টিকুলার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে, বা কী বল সোশ্যাল দুনিয়ার কোনো মানে সোশ্যাল সার্ভিসের কোনো লোক হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল মানে সেক্টর থেকে কোনো লোক হতে পারে, কোনো বিরাট কোনো বিজনেসম্যানরা থাকতে পারে সেখানে। সব মিলেই হচ্ছে কি ন্যাশনাল মানে এই কী বলে নীতি আয়োগ, মানে কি নীতি আয়োগ তৈরি হয়, ঠিক আছে। তো এরকম এই নীতি আয়োগের 2টি অ্যাটাচড অফিস আছে আলাদা, মানে কি সেটা ডেভেলপমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিস বা ডিএমইও। আরেকটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লেবার ইকোনমিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসি আমরা ডেভেলপমেন্ট মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিস। বিভিন্ন জায়গার বিভিন্ন রাজ্যের কতটা ডেভেলপ হলো সেটা হচ্ছে কি যে একটা র্যাঙ্কিং বার করা বা ইন্ডেক্স বার করা বা সেটাকে রিপোর্ট করা, এটা হচ্ছে এই ডিপার্টমেন্টের কাজ। সেকেন্ড হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লেবার ইকোনমিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট,
মানে আরও কোথায় কোথায় কোন কোন মানে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়, কোন কোন সেক্টর এখনও অনুন্নত আছে বা কোন কোন সেক্টরের প্রবলেমস আছে, সেই যদি প্রবলেমটাকে সলভ করলে কী কী এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে, বা সেই কোনো একটা কোন কোন সেক্টরের কী কী প্রবলেমের জন্য এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে না, এই সব জিনিসগুলো তো এরা রিসার্চ করে। ঠিক আছে, ভবিষ্যতে কোথায় কোন সেক্টরে বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হতে পারে তার একটা এস্টিমেশন করা, ট্রেন্ড অ্যানালিসিস করা, এইসব হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লেবার ইকোনমিক্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ। ওকে, আচ্ছা, এই নীতি আয়োগের মানে যত মেম্বার্সরা আছে তাদেরকে দুটো অংশে ভাগ করা যায়। একটা টিম ইন্ডিয়া হাব, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেটের মানে কি ওয়ার্কাররা থাকবে, মানে রিপ্রেজেন্টেটিভরা থাকবে। আর একটা নলেজ অ্যান্ড ইনোভেশন হাব, মানে তার আবার 12, 13, 14 থেকে 14টা ভার্টিকালস থাকবে। ঠিক আছে, যেখানে কিনা আলাদা আলাদা সেক্টরের হচ্ছে আলাদা আলাদা এক্সপার্টরা থাকবেন, টেকনোলজিস্টরা থাকবেন, তারপর বিজনেসম্যানরা থাকবেন, এসব হচ্ছে কি দুটো মানে কি দুটো উইং বলতে পারি আমি, একটা নলেজ অ্যান্ড ইনোভেশন উইং বা ইনোভেশন হাব, আর একটা টিম ইন্ডিয়া হাব। ঠিক আছে, তাহলে কী কী পড়লাম এই ক্লাসে? প্রথমে আমরা পড়লাম নীতি আয়োগটা ফরমেশন করার কারণ, তারপরে এর কম্পোজিশন, কারা কারা মিলে এই নীতি আয়োগের মধ্যে পড়ছে, তারপর হচ্ছে এর টোটাল যত এমপ্লয়ি আছে বা সার্ভিস যারা দিচ্ছেন তাদেরকে দুটো অংশে ভাগ করতে পারি। আবার নীতি আয়োগের অভ্যন্তরে দুটো হচ্ছে কি ডিপার্টমেন্টও আছে। ঠিক আছে, আচ্ছা, এই নীতি আয়োগের হচ্ছে 7টা পিলার আছে, যেমন কি প্রো পিপল, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্ট করা। সেকেন্ডলি হচ্ছে প্রো অ্যাক্টিভিটি, মানে সিটিজেনদের নিডকে ভালো করে বোঝা এবং তার জন্য কাজ করা। পার্টিসিপেশন, মানে মানে সিটিজেনরা নিজেরাও সেখানে পার্টিসিপেট করতে পারবে নীতি আয়োগের ভেতরে, সেটা তার জন্য একটা আলাদা ক্রাইটেরিয়া হওয়া দরকার। এমন না যে আমি যাব, আমি যাও নীতি আয়োগের অফিসে ঢুকতে দেওয়া আমাকে, সেটা নয়। তো তোমার একটা সোশ্যাল কন্ট্রিবিউশন থাকতে হবে ভালো, যথেষ্ট। যেমন টাটা যেতে পারে, বিড়লা যেতে পারে, বা হচ্ছে কি যে আম্বানি যেতে পারে, কিন্তু আমরা নই। তার জন্য ওই যে তোমাকে সেই পজিশনটাকে হোল্ড করতে হবে। তারপর উইমেন এম্পাওয়ারমেন্টকে খেয়াল রাখতে হবে। তারপর ইনক্লুশন, সবারই মানে সব ইনক্লুসিভ গ্রোথের কথা ভাবতে হবে, মানে সমস্ত সেক্টরের সব জায়গার মানুষ, সব কমিউনিটির মানুষকে একসঙ্গে ওঠাও। ইকুয়ালিটি, সবার মধ্যেই সাম্যতা আনা। আর ট্রান্সপারেন্সি ইন অ্যাডমিনিস্ট্রেশন চালানোর সময় যেন সবসময় স্বচ্ছতা থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা যে আর কি চেঞ্জেস আছে। আগে ন্যাশনাল প্ল্যানিং কমিশনে যতজন মেম্বার ছিল, এখন সেই মেম্বারের পরিসংখ্যাটা কমিয়ে ফেলেছে। ওকে, অবজেক্টিভ, নীতি আয়োগের অবজেক্টিভ হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম মানে হচ্ছে যে কোনো একটা দেশের বা হচ্ছে দেশের ইন্ডিভিজুয়াল জায়গার আলাদা অটোনমি দেওয়া, স্বাধীনতা দেওয়া, তাদের নিজস্ব জায়গার ডেভেলপমেন্ট করার জন্য তাদেরকে নিজেদের পাওয়ার দিয়ে দেওয়া, এটাকে বলা হয় ফেডারেলিজম। এবার আসি কোঅপারেটিভ ফেডারেলিজম মানে একটা দেশের 30টা, 34টা, 35টা স্টেট হতে পারে, কিন্তু তারা আলাদা আলাদা স্টেটের উন্নয়ন করছে, কিন্তু অল ওভারভাবে 35টা রাজ্যের একসঙ্গে মানে উন্নত হওয়ার করার জন্য 35টা রাজ্য একসঙ্গে বসে মিটিং করা, যে প্রত্যেকের সুবিধা অসুবিধা বুঝে তারপর অল ওভার একটা ডিসিশন নেওয়া, এটাকেই বলে কোঅপারেটিভ ফেডারেলিজম। মানে কি সেন্ট্রালাইজডভাবে সবাই মিলে একত্রিত হয়ে প্ল্যান বানালো, এবার সেই প্ল্যানের এক্সিকিউশন থাকবে প্রত্যেকটা আলাদা আলাদা স্টেটের। তো কোঅপারেটিভভাবে মিশলাম, প্ল্যান বানালাম, এবার এক্সিকিউশন হবে হচ্ছে ফেডারেলভাবে, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে। ঠিক আছে, তারপর আসি আমরা ফাংশন হচ্ছে কি আমরা এই সম্বন্ধে আলোচনা করেছি, এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। ঠিক আছে, আর ন্যাশনাল মানে কি এই যে আগেকার যে 5 ইয়ার্স প্ল্যান যে আছে, সেই 5 ইয়ার্স প্ল্যানকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে। কীরকম চেঞ্জ করে দেওয়া আছে, যে আগের যে 5 ইয়ার্স প্ল্যানটা শুধুমাত্র একঘেয়েমি হয়ে যাচ্ছে, লম্বা একটা প্ল্যানও নেওয়া দরকার। তো 3 রকমের প্ল্যান নেওয়া হয়: ভিশন ডকুমেন্ট, স্ট্র্যাটেজি ডকুমেন্ট আর অ্যাকশন প্ল্যান ডকুমেন্ট। ভিশন ডকুমেন্ট, যেমন কি ইউএসএ সুপার কন্ডাক্টর তৈরি করে ফেলেছে, করার চেষ্টা করছে, অনেক দেশই সুপার কন্ডাক্টর তৈরি করে ফেলছে। যদি সুপার কন্ডাক্টর তৈরি হয়ে যায়, সেমি কন্ডাক্টর আছে বলে মাইক্রো প্রসেসর তৈরি হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট মাত্র 32 বিটের সেমি মানে প্রসেসর তৈরি করলো মাত্র,
কিন্তু 64 বিটেরও প্রসেসর হয়, খুব অ্যাডভান্সড কম্পিউটারও হয়। তাহলে সেমিকন্ডাক্টরের ডেভেলপমেন্টের জন্য গোটা আমূল পরিবর্তন হয়ে গেল গোটা বিশ্বের। তাহলে যদি সুপার কন্ডাক্টর ইমপ্লিমেন্ট হয় বা সুপার কন্ডাক্টর ভালো রিসার্চ হয়, ভালো মানে ডেভেলপমেন্ট হয়, তাহলে গোটা ওয়ার্ল্ডের কী কী আমূল পরিবর্তন আসতে পারে সেটাকে বোঝার, সেই হিসেবে একটা প্ল্যান নেওয়া। যেমন কি ভিশন ডকুমেন্ট, এরকম 15-20 বছরের জন্য, 15 বছরের জন্য হচ্ছে কি প্ল্যান নেওয়া, আগামী 15 বছরের মধ্যে আমাদের কোনো একটা মিশনকে সাকসেস করতে হবে। স্ট্র্যাটেজি ডকুমেন্ট মানে 7 বছরের জন্য প্ল্যান নেওয়া। আর হচ্ছে অ্যাকশন প্ল্যান ডকুমেন্ট, ইমিডিয়েট যে প্রবলেমটা হচ্ছে সেটাকে সলিউশন বার করা, সেটা 3 বছরের মধ্যে। ঠিক আছে, তাহলে কী কী বললাম? ভিশন ডকুমেন্ট 15 বছরের জন্য, স্ট্র্যাটেজি ডকুমেন্ট 7 বছরের জন্য, অ্যাকশন প্ল্যান ডকুমেন্ট হচ্ছে গিয়ে 3 বছরের জন্য। তো এই আমরা অনেক কিছু পড়ে ফেলেছি এই ক্লাসে। এই ক্লাসটা এইখানেই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশি নীতি আয়োগ সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো।